যে আন্দোলন করেছেন এটা সফলতা পেয়েছেন, সেই সফলতা যাতে চিরস্থায়ী দীর্ঘস্থায়ী হয়, যাতে আমাদের সমাজের ন্যায় প্রতিষ্ঠা হয়, এই তো উদ্দেশ্য আমাদের। তা আমি আপনাদের এখানে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছি। আমি চাই আপনাদের সোনারগাঁ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো থানার চেয়ে সর্বোচ্চ ভালো থাকবে ইনশাআল্লাহ। তা আপনারা সেই কাজে আমাকে সহযোগিতা করবেন। আর আমি একটা অনুরোধ রাখবো আপনাদের, আমি আসার আগে দীর্ঘ 1 মাস পুলিশের আপনার আমাদের কর্মবিরতি বলেন আর আমাদের বদলিজনিত কারণে বলেন অনেক এলাকায় অপরাধ বৃদ্ধি পেয়েছে। আমি সার্বিক নিয়ন্ত্রণ 80% নিয়ে এসেছি। তারপরেও রাস্তায় হাইওয়ে রাত্রে 12টার পরে 2টা-3টার দিকে এটা আমি ওপেনলি আমি আড়ালে কথা বলি না। আমার ব্যর্থতা যতটুকু এতটুকু আমি বলবো, সফলতা অনেক আছে। যেমন আপনাদের এলাকায় মাজারে হাত দুর্ঘটনা ঘটে নাই, এটা একটা সফলতা। আমি প্রথমে এসে ঘুরছি, যেহেতু মাজারে একটা হিচিং হচ্ছিল জানেন, এটা আমি প্রায়োরিটি দিয়েছিলাম। এরপরে আপনার জমি জমা নিয়ে হুলস্থুল শুরু হয়েছিল, এটা আমি কঠিন বলে দিয়েছি, এটা করা যাবে না, এটা বন্ধ হয়েছে। এখন যার জায়গা জমি আছে তারা পাবে এবং না আদালতে যেতে হবে, জোর করে কেউ জায়গায় কেউ নিতে পারবে না। এটা হলো আমার থিঙ্কিং এবং আমার সরকারের নির্দেশনা। তো এই দুইটা মোটামুটি শান্তশিষ্ট পরিস্থিতি আছে। আর এখন আরেকটা বিষয় হলো হাইওয়েতে প্রচুর চুরি ছিনতাই হইতো, 80% নিয়ন্ত্রণ নিয়ে আসি। এখন হয়তো কালকে রাত্রে ফোন আসে নাই, তার মানে কালকে হয় না। আর আগে আমি যেই দিন আসছি এই দিন কতটি ফোন আসছে আমার জানা নাই। 2টা থেকে আরম্ভ করে 7:30 আমরা ঘুমাইতে যাই। তো আমি পরে চিন্তা করলাম যে কেউ শুয়ে থেকে না ঘুমানিছে রাস্তায় থাকি। তো আমি 7 দিন কিন্তু রাস্তায় ছিলাম। আপনারা দেখছেন দিনে আমি ডিউটি করি, রাতেরটা তো আপনারা কেউ দেখেন না। এটা চুরি টাকাতে টের পাইছে যে আমি আছি। ওরা তো এর ভিতরে 2-1 জন চেহারা আমাকে চিনি, আমি তো ওদের চেহারা চিনি না। চুরি টাকাতে চিনি তো তারা ঠিকই আমার চেহারা চিনে গেছে। তো আমি যখন রাস্তায় আছি তারা জানছে, তখন অ্যালার্ট হয়ে গেছে। তো কালকে আলহামদুলিল্লাহ কোনো সংবাদ আসে নাই আমার কাছে। এটা ভালো উদ্যোগ না? এখন আমি কষ্ট করতেছি, সাথে আপনাদের একটু কষ্ট করতে হবে ইনশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে এদের দুইজন প্রতিনিধি দুই পক্ষে দিয়ে যাবেন, সবার জন্য এটা যে দলেরই হোক। আমি দল মত নির্বিশেষে বলতেছি, বাংলাদেশে বৈধ যত রাজনৈতিক দল আছে সকল যুবকদেরকে আমি আহ্বান জানাবো, যেহেতু দেশের একটা ক্লান্তিকাল পার হয়েছে, আইন শৃঙ্খলা ঠিক করতে হবে যাতে আমার সোনারগাঁ কাশপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত আর একটা চুরি ডাকাতি না হয়। আর আমরা দরবাক শুরু করছি, কালকে ওখানে চালান দিচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি। পুলিশের কার্যক্রম যেটা দরবাক করা, খারাপ লোককে ধরতে হবে, দুলাভাই রাখলে কাজ হবে না, হবে ওদের কাজই এটা। তা আমি শুধু ধরবই না, ওরা যদি আক্রমণাত্মক হয় ফায়ারও করবো, এটা আমার কর্তৃপক্ষ নিষেধ। এটা আমরা বৈধ কাজের ব্যবহারের জন্য এটা দিচ্ছে, চুরি টাকা থেকে গুলি করার জন্য তো আমাদের অস্ত্র নাকি, সহিংসতার জন্য। আর অন্য অন্য নরমালি আছে, গার্মেন্টসে গেছে উদাহরণ, আমার কথায় ওরা মুগ্ধ হয়ে ভাঙচুর করছিল কিছু। আমার কথা বলছে স্যার আপনি আমাদের দাবি, আপনি আমাদের পক্ষে আছেন, আমরা আর কিছু করবো না, কালকে থেকে আমরা শ্রমিক কাজে যোগ দিব, আপনি 1 মাস সময় দিচ্ছেন, 1 মাসের ভিতরে দাবি করা হবে। হ্যাঁ, চৈতিতে। তো ওনারা আমাদের সম্মান করছে, শ্রমিক হইলেও তো তারা ন্যায়টা বুঝে। আমি স্পষ্ট বলছি আজকে ছুটি দেওয়া উচিত ছিল, তারা একমত, তাদের দাবি ঠিক আছে। প্রথম দাবি আজকে ঈদ এ মিলাদুন্নবী আমাদের ধর্মীয় একটা বড় অনুষ্ঠান, আমাদের সরকারি ছুটি, আমাদের ছুটি হওয়া উচিত। সরকার যেহেতু ছুটি দিচ্ছে তা আমি তো বলবো এটা সরকারি ছুটি, আমার পুলিশের না ছুটি না, আমি পোশাক করছি। আপনাদের এটা বলার পরে আগে আমি আরো একটা গেছি যে আপনার ঈদ এ মিলাদুন্নবী ওই অনুষ্ঠানে মাঝখানে গার্মেন্টসে ঝামেলা মিটাইছে, যার ধরুন আপনাদের 10:30 বলছিলাম, আমি বেরোছি এখানে 10:30 একটু পর পরই। তো আপনারা আসেন না, আমি ভুলে গেছি, না আমি ফোন দিতাম। এটা গার্মেন্টসের গন্ডগোলের খবর আসছে, এটাতে আগে গেছি। আমি সরি আপনাদের বসিয়ে ঠিক আছে। এখন আমার সাথে কাজ করতে হবে, আমি রাত্রে আপনারা ইয়াংম্যান, এটা হলো কৌশল। আপনারা কয়েকদিন ইয়াংম্যান কয়েকজন 5-7 জন রাস্তায় একটু আমাদের পুলিশের সাথে সমন্বয় করবেন, চা পানি খাওয়াবেন, আমি খাওয়াবো, আপনারা খাওয়াবেন না, চাটা খাওয়াবো একসাথে, আড্ডা দিব, তাহলে আমরা বুঝবো কি যে আছে। আপনারা তো সিভিলে যখন যাবেন বুঝবেন কোন দিকে কি করতেছে, এবং আপনারা যারা চুরি ডাকাতি করা মাদক আছে আপনারা দুই পক্ষে আমার লিস্ট দিবেন, ঠিক আছে। চুর ডাকাত এবং মাদক ব্যবসায়ী, মাদক আসক্ত যারা, ওদেরকে আপনারা তার গাইডলাইনটা বুঝাবেন, বুঝায় রিহেবে দিবেন, নাহলে আমাদেরকে দিবেন, আমরা তাকে মানে চিকিৎসার জন্য নিরাপদ হেফাজতে পারবো। তা সবচেয়ে উত্তম হয় গাইডলাইনে নিয়ে আসলে। মাদক আসক্তর প্রতি আমি খুব সফট না, ওরা তো আসলে
একজন মেয়ে দর্শিত হলে যতটা ক্ষতি হয়, একটা মাদকাসক্ত হলে মানুষ একটা পুরুষ এতটুকু ক্ষতি হয়। বলুন এটা কিভাবে উদাহরণ দিলেন? এর চেয়ে বেশি, ওর জীবন যৌবন সবই শেষ। মাদকাসক্ত যে তার জীবন সবই শেষ। যেমন একটা মেয়ে দর্শিত হলে তার জীবনের সবই শেষ, তার সম্মান। মাদকাসক্ত আমি এর সাথে তুলনা করি। তা আমার মনে করি এই যুবকরা এর চেয়ে খারাপ উদাহরণ আর দেয়। তোমরা বুঝে শুনে এই লাইনে থেকে ওদেরকে ফিরাবা। সে বলছে যে এক মেয়ে দর্শিত হলে যেরকম তার জীবন যৌবন শেষ, তুমি মাদকাসক্ত হলে তোমার জীবন যৌবন শেষ। মাদকাসক্তদেরকে সমাজ ভালোবাসে না, আইনের দৃষ্টিতে সে অপরাধী, এবং তাদেরকে কোনো মেয়েও ভালোবাসে না। ইয়াং মেন দেখি একটু হাসে বলতেছি, তোমরা দেখলেই হাসি লাগে, এরকম কচি কাঁচা মুখ দেওয়া একটা আনন্দ একটা বয়স পার করছি। এখন আমি তোমাদের বড় ভাই বলা চাচার বলে শিখাই। তো আমি তার মজা করার অর্থ হইলো তোমরা যাতে এই বার্তাটা দিতে পারো। এই যে মজা করে একবার নিচ্ছে, সারা যায় না কিন্তু। আমার অনেক বন্ধু বান্ধব আমি দেখছি মাদকাসক্ত হয়েছে রঙে রঙে, যে আছে টাকা পকেটে বাপের টাকা আছে, বিড়ি একটা প্রথম টান দিবে, পরে আস্তে আস্তে পরে হাই লেভেল বাবা পর্যন্ত যায়। বাবা কোনটা বুঝো তো নাকি? তো যাক, তোমরা নিজের হাতে নিবা না, আমাদের সহযোগিতা করবা। আর এইগুলা লিস্ট করবা যে কোনটা চুরি ডাকাতি খারাপ লোক, পুরা ঠিকানা। আমরা অলরেডি এলাকায় কিছু কাজ করছি না সেটা দেন কয়দিনই তো তোমাদের অভিজ্ঞতা, যে চা আমারে একলা দিতে বলছে ওদের আপনি তো বলছেন এটাই খুশি আমরা। না না স্যার বসেন সবাই কয়েকজন বসেন অসুবিধা নাই স্যার। ঠিক আছে আপনারা শুক্রবার দিন আমাদের কাজ করে গেলেন না স্যার? স্যার যে বক্তৃতা দিচ্ছেন মানে এই বক্তৃতার পর আপনি এমনি প্রশংসা পাচ্ছেন এবং সবাই আপনার প্রতি অনেক কাছে টানে নিছেন স্যার, এটাই স্যার অনেক কিছু। স্যার বিশেষ করে আমাদের কাশপুর অঞ্চলটা স্যার মাদক এই চা যে কয়েকজন সিনিয়র যারা আছে বড় ভাইরা খাইলে চুরি রাখা হবে। স্যার অসুবিধা না, আমার চা লাগবে না ছোট ভাই দিতে আমরা চাইতেছি কাশপুর ছোট ভাই